নন্দিত কথাশিল্পী রাবেয়া খাতুন আমাদের মাঝে নেই। তাঁর আত্মার শান্তি কামনা করছি আমরা। এইখানে বাংলা একাডেমির নজরুল মঞ্চের পাদদেশে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সকলে আমরা এই আনুষ্ঠানিকতা শুরু করতে চাই বাংলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি হাবিবুল্লাহ সিরাজি তাঁর প্রারম্ভিক কথার মধ্য দিয়ে। আমি সশ্রদ্ধ চিত্তে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের প্রতি আমার অন্তিম শ্রদ্ধা নিবেদন করছি। আমি বিবেচনা করি সাহিত্যের ক্ষেত্রে অন্তত রাবেয়া খাতুন যে কর্মযাপন করেছেন সেখানে বিভেদের অংশটুকু একদম ছিল না। যিনি অপ্রেস, যিনি নির্যাতিত, তার নারী পুরুষের ভেদ নেই, তার জন্য কাজ করা সাহিত্যের অন্যতম ধর্ম। আর রাবেয়া খাতুন সেই ধর্মকেই মর্মজ্ঞান করে তার জীবন অতিবাহিত করেছেন। আমি দেশবাসীর কাছে বলি, আসুন আমরা একজন রাবেয়া খাতুনের জন্য, একজন মহিয়সী মহিলার জন্য প্রার্থনা করি যেন সর্বমঙ্গলময় তাকে সুশান্তিতে রাখুন। রাবেয়া খাতুনের কিন্তু অনেক লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক, নাটক হয়েছে, টেলিফিল্ম হয়েছে। ৭১-এর দুর্বিষহ দিনগুলোর স্মৃতিকাতর ছিলেন রাবেয়া খাতুন। মামুনুর রশিদের মুখে আমি সেই মূল্যায়নটি শুনব। আমি রাবেয়া খাতুনের লেখা একটি দীর্ঘ ধারাবাহিকে অংশ নিয়েছিলাম এবং যে সময় রাবেয়া খাতুন লেখা শুরু করেছেন আমি বলবো যে এটা একটি দুঃসাহসিক সময়। আজকে তার এই প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত এবং অনুভব করছি যে আরেকজন নারী লেখক আমাদের মধ্যে আসবে কি না, এই ধরনের নারী লেখক, সেটাও একটা সন্দেহ। একেবারে অনন্য মহিলা ছিলেন রাবেয়া খাতুন। অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের সংস্কৃতি ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে তিনি যে ভূমিকা রেখে গেছেন সেটি বিস্ময়কর। তিনি উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, শিশু সাহিত্য আছে, চলচ্চিত্রের জন্য লিখেছেন। এই রকম একজন মহিলা শুধুমাত্র আমাদের এই দেশে নয়, খুব কম দেশেই এরকম একজন মহিলাকে পাওয়া যায়। অতএব তিনি আমাদের অগ্রপথিক ছিলেন এবং তিনি যে সুস্থ, সুন্দর, মানবিক, গণতান্ত্রিক এবং সামাজিক অগ্রগতির ধারণা এবং চিন্তা চেতনা আমাদের জন্য রেখে গেছেন। যদি আমরা সেটা অনুসরণ করতে পারি তাহলে প্রকৃতপক্ষে আমাদের সমাজ অগ্রগতির ক্ষেত্রে অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য সংযুক্ত হবে। রাবেয়া খাতুনের মতন এত ব্যাপক ভ্রমণ বাংলাদেশের কোনো লেখকই করেননি। সমস্ত পৃথিবী জুড়ে তিনি ঘুরে বেড়েছেন অনুসন্ধিৎস মন নিয়ে। সেই ভ্রমণ সাহিত্য প্রকাশের প্রকাশক ফরিদ আহমেদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি, সময় প্রকাশনী স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। রাবেয়া খালাম্মা যে ভ্রমণ কাহিনীগুলো লিখছেন সেগুলো কিন্তু আসলে শুধুমাত্র কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, যেন পাঠকরা তার সাথে সাথেই ভ্রমণ করছেন। এবং আমি তখনই বলেছিলাম, একরকম উৎসাহ দিতাম খালাম্মাকে যে খালাম্মা আপনি যখন যেখানে যাবেন এইটাই লিখবেন এবং সাথে সাথে সেটা বই আকারে প্রকাশ করব। এবং আমার মতে যে ভ্রমণ সাহিত্যের যে কালোত্তীর্ণ একটা বিষয় থাকে সেটা কিন্তু রাবেয়া খাতুন তৈরি করে গেছেন। রাবেয়া খাতুন 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন বিক্রমপুরে। পুরনো ঢাকার বড় হয়েছিল, রক্ষণশীল সমাজ থেকে উঠে এসেছেন। ওই রকম রক্ষণশীল মুসলমান সমাজ থেকে উঠে এসে আধুনিক সাহিত্যের ধারায় সম্পৃক্ত শুধু নয়, নেতৃত্ব দিয়েছেন সেই 50-এর দশক থেকে। তখন আলাউদ্দিন আল আজাদ, হাসনাত আব্দুল হাই সকলে মিলে সাহিত্যের অঙ্গনকে বিস্তৃত করেছেন। প্রথম রাবেয়া খাতুনের উপন্যাস প্রকাশিত হয় মধুমতি, সেটি হচ্ছে তাঁতি সম্প্রদায়ের উপর রচিত। রাবেয়া খাতুন শিশু সাহিত্য রচনা দক্ষ ছিলেন। তার লেখা গল্প নিয়েই সেই সময় ছবি হয়েছিল কাহিনী প্রেসিডেন্ট। শিশু সাহিত্যেও তার ব্যাপক অবদান ছিল। এখন আমি কথা বলবো আনজিল লিটন, শিশু একাডেমির প্রাক্তন পরিচালক, আমাদের দেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক আনজিল লিটন শিশু সাহিত্যের ক্ষেত্রে রাবেয়া খাতুনের অবদানটি সম্পর্কে মূল্যায়ন করবে। কিন্তু কথা সাহিত্যে রাবেয়া খাতুনকে আমি প্রথম চিনেছিলাম তার ছোটদের সাহিত্য পড়েই, সুমন ও মিঠুর গল্প।
এবং এটি শিশু একাডেমি থেকে বেরিয়েছিল। খুব সম্ভবত একটি ঈদ সংখ্যা এই উপন্যাসটি ছাপা হয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের জন্যে যে ভাষা দিয়ে গেছেন এই প্রজন্মের জন্য, সাহিত্যে রাবেয়া খাতুন উজ্জ্বল হয়ে থাকবে। এখন আমি কথা বলবো মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক শিরু বাঙালি বলবেন। আমার অনেক মুক্তিযুদ্ধের বই লেখা আছে, কিন্তু আমি একসময় রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের উপর যেসব উপন্যাস, নাটক, নানাবিধ, বিশেষ করে মুক্তিযুদ্ধের উপর, সেসব আমি নিজেই একসময় পড়ে আমি এতই অনুপ্রাণিত হয়েছি। আমি লেখক হওয়ার পেছনে তারও একটা বড় অবদান আছে। আমি তার লেখা একেবারে বহুকাল আগে থেকে আমি তার লেখা পড়েছি। আসলাম সানি খুব কাছ থেকে রাবেয়া খাতুনকে দেখেছেন যে কী রকমভাবে মমতায়, ভালোবাসায় তিনি তরুণদেরকে সম্পৃক্ত করতে পারতেন সাহিত্যের জন্য। আসলাম সানি। রাবেয়া খাতুন প্রতিটি মুহূর্তে আমরা যখন সংগ্রাম আন্দোলনে, তখন কিন্তু রাবেয়া খাতুন আমাদের পেছনে দাঁড়িয়ে এই বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন, সাহস জুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। তিনি আছেন। তিনি ক্ষণকালের জন্য কোথাও হয়তো আমার মনে হয় তিনি সাহিত্যের সঙ্গে, বাংলাদেশের আকাশ বাতাস জলবায়ুর সঙ্গে তিনি মিশে আছেন। এদেশের মানুষের কাছে বারবার তার সেই অনুপ্রেরণাই থাকবে। এখন অসীম কুমার উকিল রাবেয়া খাতুনকে প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কিছু করার যে সংগ্রাম, সেই সংগ্রামে রাবেয়া খাতুনের লেখা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প থেকে বাংলাদেশকে রক্ষা করার যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনে উনি ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস। ওনার এই চলে যাওয়া আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, শিল্পের অঙ্গনের, সাহিত্যাঙ্গনের এটি অপূরণীয় ক্ষতি। পিয়াস মজিদ কিন্তু নিষ্ঠার সঙ্গে এই সাহিত্যে যারা অবদান রাখে তারা কিভাবে সমাজকে প্রভাবিত করে সেইটার একটা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে। আমি মনে করি সাম্প্রতিককালের তরুণ সমাজের যোগ্যতম প্রতিনিধি হচ্ছে লেখক পিয়াস মজিদ। আমি মনে করি এখন যেখানে রাবেয়া খাতুন সাহিত্য আছেন, এই বাংলা একাডেমির বটতলায় একটি ঐতিহাসিক আসলে সন্ধিক্ষণে আমরা, কারণ রাবেয়া খাতুনের ৭১-এর ৯ মাস যারা পড়েছেন এবং তার স্মৃতিকথা যারা পড়েছেন তারা দেখবেন যে এই বাংলা একাডেমির মাঠে লেখক সংগ্রাম পরিষদের হয়ে যে মিছিল হয়েছে, হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান ছিলেন, সেখানে কিন্তু রাবেয়া খাতুন অগ্রভাগে ছিলেন এবং রাবেয়া খাতুন বারবার এই ৭১-এর ঢাকা, ৭১-এর এই বাংলা একাডেমি, ৭১-এর এই বটতলার কথা রাবেয়া খাতুন বারবার বলে গেছেন। সেজন্য এটি খুবই তাৎপর্যপূর্ণ। রামেন্দ্র মজুমদার আমাদের দেশের আরেকজন অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রাবেয়া খাতুন যে সময়ে সাহিত্য চর্চা শুরু করেছিলেন, সে সময় একজন নারীর পক্ষে এই কাজটা করা খুব দুরূহ ছিল, কিন্তু রাবেয়া খাতুন তার পারিবারিক ঐতিহ্য এবং তার যে ভেতরে প্রতিভা ছিল তা বিকশিত করার ক্ষেত্রে এগিয়ে গেছেন। তিনি গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য সব কিছু চমৎকারভাবে অনায়াসে লিখে গেছেন এবং তার লেখা এত সাবলীল যে সবাই, যে কোনো বয়সের মানুষ পড়ে সেটা আনন্দ পেয়েছে। তিনি উজ্জ্বল জীবন যাপন করেছেন এবং সেখানে তিনি আমাদের নানা পদক, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা, তার পরিবার, ছেলে মেয়ে তাকে যেভাবে আগলে রেখেছে সেটা আমাদের সকলের অনুসরণীয় হয়ে ওঠা উচিত। আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। বাংলাদেশের সাহিত্যের ভিত্তিমূল কিন্তু তৈরি করে দিয়েছেন রাবেয়া খাতুনরা। আমরা আজকের এই দিনে অনেকেই অনেক কথা বলবো, কিন্তু আমরা যেন এই মহিষী নারীর অবদান এবং সাহিত্যে যে শেকড়টা তিনি গেড়ে দিয়ে গেছেন আমাদের জন্যে, আমরা যেন এটা ভুলে না যাই। নাটক, চলচ্চিত্র, ছোট গল্প, উপন্যাস এবং সাহিত্যের বিস্তৃত অঙ্গন থেকে ভ্রমণ কাহিনী সব জায়গায় রাবেয়া খাতুন ছড়িয়ে আছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকবেন অনেক অনেক ভালো থাকবেন। অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, রাবেয়া খাতুনের অনেক গ্রন্থ প্রকাশও করেছে মাজহারুল ইসলাম, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি। রাবেয়া খাতুন ছিলেন আমাদের অন্যদিন এবং অন্য প্রকাশ পরিবারের অভিভাবকের মতো। আমাদের মাথার উপরে তিনি ছায়া হয়েছিলেন এবং অন্য দিনের একদম শুরু থেকে রাবেয়া আপা আমাদেরকে নানাভাবে পরামর্শ দিতেন
এবং ব্যক্তিগতভাবে তিনি অসম্ভব পছন্দ করতেন আমাদের। আর অন্য প্রকাশের যাত্রা শুরু হয়েছিল যে 3টি বই দিয়ে, তার মধ্যে একটি বই উল্লেখযোগ্য বই ছিল রাবেয়া খাতুনের, এবং সেটি ছিল মুক্তিযুদ্ধের গল্প মধ্যরাতে 7 মাইল। অসাধারণ সব কাজ করে গেছেন তিনি বাংলা সাহিত্যের। তিনি তার জীবদ্দশাতেই তিনি কিংবদন্তি হয়েছেন। তরুণ লেখক নিসর্গবিদ মোকাররম হোসেন রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। মোকাররম হোসেন। সবচেয়ে বড় কথা হলো তার জার্নিটা, তিনি যে সময় শুরু করেছিলেন সেটা অত্যন্ত বৈরী একটা সময় ছিল। এই সময়ে তিনি শুরু করেছিলেন এবং আমি মনে করি যে তিনি একটি পরিপূর্ণ জীবনযাপন করেছেন। তার সৃষ্টি এবং কর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। এবং আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি তার সঙ্গে যতবারই দেখা হয়েছে। তিনি পরম মমতাময়ী মায়ের মতো আমার গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই মমতার অনেক অভাব এখন আমাদের সমাজে। আমি মনে করি যে তিনি তার সৃষ্টি এবং তার সততা, তার কর্ম উদ্যোগ সমস্ত কিছু নিয়ে তিনি বেঁচে থাকবেন পরবর্তী প্রজন্মের কাছে। এখন অন্যতম তরুণ লেখক মনি হায়দার, যে একজন শিশু সংগঠকও বটে। তিনি আমাকে একটু উপন্যাস উৎসর্গ করেছিলেন, আকাশে এখনো অনেক রাত, এবং সে সকালবেলা এখনো অনেক রাত। আমি সে বইটা সকালবেলা দেখে এসেছি এবং আমাকে কি লিখেছেন, স্নেহের মনি হায়দার তুমি অনেক দূর যাবে, এইভাবে তিনি লিখেছিলেন। এবং আর তার একটা অসাধারণ উপন্যাস আছে, মানে আধুনিক জীবন এই সময়ের এবং ছবি আঁকা যে একটা জগৎ, শুভ্র সকাল প্রকৃতি। আমি মনে করি এটা একটা অসাধারণ সিনেমা হতে পারে। এত চমৎকার ডায়লগ, এত সুন্দর আখ্যান এবং ভিজুয়াল এত অসাধারণ। কবি সাংবাদিক নাসির আহমেদ। আমরা শোকাহত, রাবেয়া খাতুনের মতো লেখক যুগে যুগে আসেন না। একটা কাল পর্ব তারা রচনা করেছিলেন। 47 পরবর্তী বাংলা কথা সাহিত্যে রাবেয়া খাতুন হচ্ছেন আমাদের সেই শ্রদ্ধেয় পথিকৃতদের একজন, যারা বাংলা কথা সাহিত্যের আধুনিকতার ভিত্তিভূমিটি রচনা করেছিলেন। জীবনের নানা মাত্রিকতাকে স্পর্শ করেছেন রাবেয়া খাতুন। তার সাহিত্যের যে শাখাতেই, বিশেষ করে পুরনো ঢাকার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে জানতে গেলে তার উপন্যাস পড়তে হবে। হানিফ খান। আমরা যার উপন্যাস বা সাহিত্য পড়লে পুরনো ঢাকাকে আবিষ্কার করতে পারে। আমি আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। আমি সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রাণের মানুষ কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন বাংলা একাডেমির উপপরিচালক কবি নুরুন নাহার রাবেয়া খাতুনের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করবে। ছোটবেলা থেকেই তার বই আমি পড়েছি, তার শিশু সাহিত্যগুলো আমি পড়েছি এবং আমার সন্তানেরও তার বই পড়েছে। তার বই পড়ে, তাদের পড়ার টেবিলে আমি তার বই রেখেছি। তার মুক্তিযুদ্ধভিত্তিক লেখাগুলো যখন পড়ি তখন মনে হয় মুক্তিযুদ্ধ আমি করিনি, তবে আমি যেন যুদ্ধক্ষেত্রে আছি। তার প্রতি আমার শ্রদ্ধা। সাংস্কৃতিক জোটের বিভিন্ন কর্মতৎপরতায় যে নামটি অপরিহার্য, সেই মনজার চৌধুরী সুইট। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম এই আলোর মশাল, তার সাহিত্যের মশাল জ্বালিয়ে যাবে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে তাকে জানাই বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। হুমায়ুন কবির ঢালি। আমি এই শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই খালাম্মার প্রতি। উনি ছিলেন আমাদের গুরুজন। সাহিত্য যদি একটি পরিবার হয়, এই পরিবারের গুরুজন ছিলেন তিনি। মাননীয় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি এসছেন সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে রাবেয়া খাতুনের প্রতি এই বাংলা একাডেমিতে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাবেয়া খাতুন বাংলাদেশের এমন একজন লেখিকা যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 50টির বেশি উপন্যাস, কয়েক শত ছোট গল্প তিনি রচনা করেছেন। 400 ছোট গল্প তিনি রচনা করেছেন। এমন একজন লেখিকার চলে যাওয়া, সেটি পুরো বাংলা সাহিত্যের জন্য, সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেই সময় সাহিত্য চর্চা শুরু করেছিলেন তখন একজন নারীর পক্ষে সাহিত্য চর্চা অত সহজ কাজ ছিল না, এবং সেই সময় তিনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তো তার এই প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। রাবেয়া খাতুন শুধু নিজে লেখিকা হিসেবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা নয়, তিনি তার পুরো পরিবারকে একটি সংস্কৃতিমনা পরিবার হিসেবে গড়ে তুলেছেন। ফরিদুর রাজা সাগর তারই সন্তান, যিনি চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতি অঙ্গনকে শুধুমাত্র টেলিভিশন পরিচালনা নয়,
সেটির মাধ্যমে সংস্কৃতি অঙ্গনকে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে লালন করছেন, ধারণ করছেন। অর্থাৎ তার পুরো পরিবার, তার অন্য সন্তানেরা এবং তার মেয়ে এবং মেয়ে জামাই থেকে শুরু করে সবাই আমাদের কৃষ্টি সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। নাসিরউদ্দিন ইউসুফ মুক্তিযুদ্ধের সময়কার সেই বিখ্যাত কমান্ডার। আমরা একেবারেই সমসাময়িক। রাবেয়া খাতুন মুক্তিযুদ্ধকে যেভাবে এনেছে তার রচনায়, লেখায়, নাটকে, উদ্দীপনায়, নাসিরউদ্দিন ইউসুফের মূল্যায়ন রাবেয়া খাতুন। আমি আসলে তো তার সন্তান তুল্য, তাই না? আমি তুমি দুজনেই। আর সাগর আমাদের একেবারেই অনুজ প্রতিম বন্ধু এবং ভাই। তো আজকে সাগর এবং প্রবাল দুজনেই উপস্থিত নেই, কিন্তু সাগর যেভাবে তার মাকে দেখেছে এটা অবিশ্বাস্য একটি ঘটনা, এবং সন্তান এইভাবেই মাকে দেখা উচিত, এটাই সাগর প্রমাণ করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মায়ের মৃত্যুর সময় তিনি অনুপস্থিত। তবুও আমরা সবাই আছি আজকে বাংলা একাডেমির এই সুন্দর নজরুল মঞ্চের সামনে, অশ্বত্থ গাছের নিচে। রাবেয়া খাতুন খুব সুন্দর একটি সম্মান পেয়ে বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে, বাংলা একাডেমি, এবং নজরুল মঞ্চে তাকে রাখা হয়েছে, যেখানে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আধুনিক বাংলা ভাষার যে ব্যুৎপত্তি সেটা অনুধাবন করে কিন্তু তাদের লেখন, এবং যে চরিত্রগুলি নির্মাণ করছে, এবং বাঙালি মুসলমান সমাজে সেই চরিত্রগুলো একজন নারী যেভাবে দেখছে, রাবেয়া খাতুনের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই চরিত্রগুলোকে দেখতে পাই, বুঝতে পারি। আমাদের মধ্যবিত্তের একটা পঠন রীতির মধ্যে, একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে রাবেয়া খাতুনের চরিত্রগুলো সমাজকে প্রতিনিধিত্ব করেছে, এবং সমাজের যেই ব্যাপক ভালোবাসা আছে, প্রেম আছে, কিন্তু এবং সেখানে তো ট্র্যাজেডিও আছে, সংঘাতও আছে। এই সব কিছুর মধ্য দিয়ে রাবেয়া খাতুন যেভাবে সেগুলিকে তুলে এনেছেন সেটি কিন্তু অবিশ্বাস্য। বাঙালি মুসলমান নারী লেখক সেই সময় যে কজন হাতে গোনা, রাবেয়া খাতুন তাদের মধ্যে অন্যতম। কামরুজ্জামান কাজল অন্যতম প্রকাশক। শুধু কথা সাহিত্যিক হিসাবে আমি বলবো না, উনি আসলে বাংলার একজন মাথা হিসাবে সবার কাছে আবির্ভূত হয়েছিলেন। আমার মনে হয় যে আমরা মহামানবকে হারিয়েছে। বাংলা একাডেমির এই প্রাঙ্গণে এখন শ্রদ্ধা নিবেদন করবে কবি রেজাউদ্দিন স্ট্যালিন। পদ্মার স্রোতের মতো স্রোত ভেঙে পড়ছে আমাদের হৃদয়ে। রাবেয়া খাতুন ছিলেন আমাদের অভিভাবক। আমরা কৈশোর থেকে এ পর্যন্ত রাবেয়া খাতুনের লেখা পড়ে তার দেশপ্রেম, মুক্তিযুদ্ধের প্রতি তার দায়বদ্ধতা, মানুষের প্রতি তার দায়বদ্ধতা আমরা শিখেছি, এবং আমাদের সাহিত্যে আমরা সেটা প্রয়োগ করবার চেষ্টা করেছি। একজন লেখকের জীবনযাপন তিনি সারা জীবন করেছেন, এবং তার পাঠকদেরকে তিনি অভূতপূর্ব সম্মান দিয়েছেন এবং ভালোবেসেছেন, এবং এরকম একজন লেখককে যেন আমরা সবসময় স্মরণ করতে পারি। রাবেয়া খাতুনের জামাতা চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু সেই শৈশব থেকেই রাবেয়া খাতুনকে দেখে এসছে। মুকিত মজুমদার বাবু। আলিমাম ভাই যথার্থই বলছেন। আসলেও সেই ছোটোবেলায় যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমি রাবেয়া খাতুনের সাথে আমার দেখা হয়। সেই সময় আমি যখন স্কুলে পড়ি এবং সাগরও স্কুলে পড়ে, আমরা দুই বন্ধু, এই বন্ধুত্ব সূত্রেই কিন্তু সাগরদের বাসায় যাওয়া আসা। তো সেই সময় আমি ওনাকে ঠিক সেইভাবে তো আর জানতাম না যে উনি কী ধরনের লেখক, কেমন লেখক, সেটা কিন্তু পরে রিয়েলাইজ করলাম ওনার লেখনীর মাধ্যমে, এবং যখন পরিচয় হলো আমার তার লেখার সাথে, এবং তার সেই লেখার মধ্যে যে গভীরতা, সেই গভীরতা আসলে সত্যিই অভাবনীয়। কারণ একজন মহিলা ঘরে বসে যে এত বেশি গভীরভাবে চিন্তা করতে পারেন, এত গভীরে যেতে পারেন, এটা চিন্তাই করা যায় না। এবং যে সময় উনি লেখা শুরু করেছিলেন সেটা ওনার যখন বয়স 13-14 বছর, সেই সময়, এবং যে সময় নিষিদ্ধ ছিল মেয়েদের লেখা প্রকাশিত হবে কোনো পত্রিকায়, এটা একটা বিরাট একটা বাধা ছিল সেই সময়। এবং ওনার বাবা ওনার লেখাগুলো অনেক সময় নিয়ে পুড়িয়ে ফেলতেন, সেই সময়ও গেছে ওনার। সেখান থেকে আজকে এই যে এত বছর উনি পার করলেন, যুদ্ধই বলবো একটা, সেই যুদ্ধ, যে যুদ্ধ উনি শুরু করেছিলেন 13-14 বছর বয়সে, সেটা 85 বছরে এসে উনি
আমাদের মাঝখান থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু রাবেয়া খাতুন আমাদের লেখার মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। আর আমাদের হৃদয়ে সারা জীবনই রাবেয়া খাতুন মা হিসেবেই থাকবেন। রাবেয়া খাতুন সেই নাম, যে নাম শ্রম, নিষ্ঠা, নিবেদিত চিত্তে রচনা করা, লেখা, মানুষকে জানানো, সামাজিক ভাঙন, মেলবন্ধন, বিকাশমান ব্যাপারগুলো রাবেয়া খাতুন ডিটেইলস পুঙ্খানুপুঙ্খভাবে রচনা করে গেছেন। তার রচনা পড়ে কিন্তু সামাজিক বিবর্তনের ইতিহাসও জানা যায়। কাজে সব মিলিয়ে আমরা বলবো রাবেয়া খাতুনের রচনা সবসময় আমাদেরকে উদ্দীপিত করবে।